প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আজ 30শে মে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। 1981 সালের 30শে মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি শাহাদাত বরণ করেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এই উপলক্ষে আজকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের আজকের অনুষ্ঠানে দুজন অতিথি আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, এবং তার সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যুরো চিফ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার যে কর্মময় জীবন এবং তার যে গৌরবগাথা, প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি ছিলেন অসাধারণ ভূমিকা অবতীর্ণ হয়েছেন। তিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা, শুধুমাত্র এই যে চট্টগ্রামে আজকের আমরা যেখানে কথা বলছি, সেখানে যখন পুরো জাতি দিগ্ভ্রান্ত, যখন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় আমরা দেখেছি 25শে মার্চের সেই কালো রাত্রে নিরীহ বাঙালির উপর যেই পৈশাচিক বর্বরতা, যে হত্যাকাণ্ড ঢাকায় শুরু হয়েছে, শুধু চট্টগ্রামে থেকেই তিনি বিদ্রোহ ঘোষণা করলেন, ওই রিভোল্ট বললেন, এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দীপ্তকণ্ঠে ঘোষণা করলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার বাই দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, তিনি সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দিয়েছেন, জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সমর কৌশল নির্ধারণ করেছেন। তার এই যে গৌরবময় ভূমিকা আমাদের ইতিহাসে অনন্য। আমরা আজকে আমাদের অতিথিদের কাছ থেকে জানব, এবং তার পরবর্তীতে তিনি তার যে ভূমিকা, 7 নভেম্বর তিনি বাংলাদেশের দৃশ্যপটে সেই জাতির ক্রান্তি লগ্নে আবারও ত্রাতার ভূমিকা এসেছেন। পরবর্তীতে তিনি সরকার গঠন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছেন এবং মানুষের জন্য কাজ করে গেছেন। আমরা আজকে দুজন অতিথি থেকে জানব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জীবন এবং কর্ম, এবং এই সম্পর্কে আমাদের কাছ থেকে আমরা জানব। শুরুতে আমি আসি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে, যে এই যে আপনি তো চট্টগ্রামের সন্তান, এবং এই চট্টগ্রাম থেকেই উনি বিদ্রোহ করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। এই স্বাধীনতার ঘোষণা কিভাবে তখন মুক্তিযুদ্ধকে এবং এই দেশের মানুষকে এই স্বাধীনতার জন্য আন্দোলিত করেছিল এবং সংগঠিত করেছিল? প্রথমেই আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ওনার 45তম শাহাদাত বার্ষিকীতে। আমরা একটা জিনিস, আমি শুরুতেই একটা কথা আমি বলি, পরবর্তীতে যদি সুযোগ হয় এটাকে আবার ইলাবোরেট করব। এটা হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি। উনি যেমন যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, একই সাথে উনি বাংলাদেশিদেরকে অনেক রকমের স্বাধীনতা দিয়েছেন। উনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের স্বাধীনতা ফেরত দিয়েছেন, উনি বাংলাদেশিদের বাক স্বাধীনতা তখন ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন, উনি বাংলাদেশিদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, উনি বাংলাদেশিদেরকে কূটনৈতিক স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বর্ণাঢ্য ওনার যে জীবন,
কর্মময় জীবন, এটা উনি সামরিক অফিসার থেকে যখন উনি নিজেকে দেশ পরিচালনার দায়িত্বে আত্মনিয়োগ করলেন, এখানে সবচেয়ে যেটা মানে আমার মনে হয় যেটাতে আমাদের সবচেয়ে বেশি এমফাসাইজ করা দরকার ওনার দেশপ্রেম এবং নিঃস্বার্থ দেশপ্রেম। ধরেন যখন উনি দেশের স্বাধীনতার যুদ্ধের ডাক দিলেন, উনি কোনো দায়িত্বশীল ছিলেন, ওনার উপর কোনো দায়িত্ব বর্তায় না, ওনার নিজের পরিবার ছিল, কিন্তু উনি শুধুমাত্র দেশপ্রেমের তাগিদেই বাংলাদেশকে ভালোবেসে উনি কিন্তু দেশের পক্ষে উনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। পরবর্তীতে এরপরে যখন কি হলো, ওনার যুদ্ধ শেষ হলো, উনি সম্মুখ যুদ্ধ করলেন, উনি নেতৃত্ব দিলেন বাংলাদেশের যুদ্ধের নেতৃত্ব দিয়ে উনি যখন বাংলাদেশকে স্বাধীন করলেন, উনি কিন্তু আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে উনি আবার ব্যারাকে ফেরত গেলেন, কর্মজীবনে ফেরত গেলেন। 1975 সালের 7ই নভেম্বর যখন আবার সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফেরত আনলেন, তখনও কিন্তু উনি নিঃস্বার্থভাবে উনি শুধুমাত্র দেশপ্রেমের কথা চিন্তা করেই উনি দেশের জন্য কাজ করে গেছেন। যেই ওনার রেখে যাওয়া যে দর্শন, ওনার রেখে যাওয়া যে বাংলাদেশের রাজনৈতিক তত্ত্ব এবং ওনার রেখে যাওয়া যে অর্থনৈতিক কাঠামো, তার উপর কিন্তু আজও বাংলাদেশ এগিয়ে চলছে। আমরা যদি সেভাবে বিশ্লেষণ করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে দেশপ্রেম এবং বাংলাদেশিদের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা একটা অবিচ্ছেদ্য অংশ। একইভাবে আপনি শুরুতেই বলেছেন আমি চট্টগ্রামের সন্তান, আমার সাথে আমার সহ আলোচক উনিও চট্টগ্রামের সন্তান। আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়, কারণ চট্টগ্রাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা অবিচ্ছেদ্য বিষয়। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকেই উনি মহান স্বাধীনতার ঘোষণা উনি এখান থেকে দিয়েছিলেন, উনি এখানে যুদ্ধ করেছেন, উনি এখান থেকেই আমাদের মুক্তিযুদ্ধের সূচনাটা উনি করেন। তো সেই হিসেবে বাংলাদেশ হিসেবে তো অবশ্যই আমরা গর্বিত। একই সাথে চট্টগ্রাম হিসেবেও আমরা যেমন যুগে যুগে যে বীর প্রসবিনীর জন্ম চট্টগ্রাম দিয়েছে, একইভাবে এই বীর প্রসবিনীকে এই বীরকে যদিও চট্টগ্রাম ধারণ করেনি, কিন্তু এই বীরের যেই বীর হিসেবে যাত্রা, মুক্তিযুদ্ধ হিসেবে যাত্রা এবং শহীদ জিয়া কিন্তু এই চট্টগ্রাম থেকেই ওনার সূচনাটা হয়েছে। এজন্য আমি আবারও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এবং অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ইতিহাসের মহানায়কের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। ধন্যবাদ। আমি চলে আসব এখন আমাদের সিনিয়র সাংবাদিক শাহনওয়াজের কাছে। আমরা যেই আমাদের মন্ত্রী মহোদয় যে ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, আমি শুরুতেই বলতে চাই যে এই যে চট্টগ্রাম থেকে উনি এই যে স্বাধীনতার ঘোষণা, সেটা কিভাবে এবং শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আপনি একজন সাংবাদিকের জায়গা থেকে এটা কিভাবে দেখেন? আজকে আসলে ইতিহাসের একটা অত্যন্ত ট্র্যাজিক দিন। আমাদের মহান স্বাধীনতার কালজয়ী পুরুষ, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন অমৃত্যতা সাহসের সাথে, একদল বিপদগামী সৈনিক, আমি বলবো না, আপনি যেভাবে উপস্থাপনা করেছেন, আমি বলবো একটা অর্কেস্ট্রেটেড কনস্পিরেসি, একটা ডিপ রুটেড কনস্পিরেসি ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে সার্কিট হাউসে 1981 সালে 30শে মে শাহাদাত বরণ করতে হয়েছে। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং দৃঢ়চিত্তে এই কথাটাই বলতে চাই, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের দেশপ্রেমিক এবং স্বাধীনতা মানুষ যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন তার সগৌরব অস্তিত্ব নিয়ে টিকে থাকবে, ততদিন পর্যন্ত যাতে কিন্তু শহীদ জিয়ার কাছে ঋণী থাকবে। এই ব্যাপারে আমি দৃঢ়চিত্তে আমি ঘোষণা করতে পারি। আপনি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে ওই সময়কার আপনার পাকিস্তানের 1952 সাল থেকে শুরু হওয়া স্বাধিকার আন্দোলনের যে ওয়েভ আমাদের শুরু হয়েছিল ইতিহাসের, এটা একটা পর্যায়ে এসে যখন একটা টার্মোইলিক একটা সিচুয়েশন একটা টার্ন নিয়েছিল, যেটাকে আমরা ইতিহাসের ভাষায় বলতে পারি একটা চূড়ান্ত একটা ক্ষণে এসে দাঁড়িয়েছিল 1970 সালের নির্বাচনের পরে। তখনকার আওয়ামী লীগ যখন সংখ্যাগরিষ্ঠতার আসন পেয়ে তার নেতৃত্ব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হওয়ার জন্য তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসকদের সাথে তৎকালীন যারা দণ্ডমুণ্ডের কর্তা ছিল তাদের সাথে রাজনৈতিক জ্ঞান দরবারে ব্যস্ত ছিল, প্রধানমন্ত্রী হওয়া নিয়ে ব্যস্ত ছিল, পুরো জাতি যখন কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত, স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, তখন কিন্তু তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্ব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব এবং ক্ষমতা লাভের জন্য ধ্যান দরবারে ব্যস্ত ছিল। সেই সময়কার একটা ঠালমাটাল পরিস্থিতিতে পুরো জাতি যখন হতাশ, একদিকে আলোচনা, একদিকে তখন শুরু হলো আপনার হত্যাকাণ্ড।
সোয়াত জাহাজ থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানকে পাঠানো হলো আপনার অস্ত্র বোঝাই যে সোয়াত জাহাজ আসছিল অস্ত্র নামানোর জন্য। উনি যখন আপনার বাদামতলী মোড় পর্যন্ত পৌঁছলেন তখন তার কাছে খবর পৌঁছলো অলরেডি চারিদিকে হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে, আপনি বন্দর পর্যন্ত যাবেন না। আসলে টার্গেট ছিল কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করার। মেজর আনসারিকে তখন রেডি করে রাখা হয়েছিল, পরে পৌঁছলেই তাকে হত্যা করা হবে। তখন উনি খবর পেয়ে সাথে সাথেই কিন্তু তখন 2:15 সম্ভবত 25 মার্চ রাতে আগ্রাবাদ বাদামতলী। আগ্রাবাদ বাদামতলী মোড়ে উনি রিবুল বলে তখন পাকিস্তানি যে কনভয়ের ওনাকে বহনকারী যে গাড়ি তার পাঞ্জাবি অফিসারকে, পাকিস্তানি অফিসার ড্রাইভারকে বললো যে গাড়ি ঘুরাও। উনি কিন্তু তখনই মেজর হালকুজ্জামান তৎকালীন তার সামনে বলছিল উই রিবল। তখন উনি আপনার 16 শহরে এসে আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সংগঠিত করে উনি যে ভাষণ দিলেন তাদেরকে অর্গানাইজ করলেন, অলি আহমদকে বার্তা পাঠালেন, অলি আহমদ সাহেবরা প্রিপারেশন নিলেন, তৎকালীন মেজর শওকত সাহেবরা ছিলেন, আপনার সবাই মিলে তখন অলরেডি স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গেল। উনি রিবুল বলার সাথে সাথে কিন্তু একটা ইলেকট্রিফাইং এফেক্ট সারা জাতির মধ্যে, সারা জাতি নতুন করে উদ্বেলিত হলো। এবং এটা আপনার পৌঁছলো কখন, কালুরঘাট তৎকালীন রেডিও ট্রান্সমিশন কেন্দ্র থেকে যখন 27 মার্চ এবং 26 মার্চ 2 দফা যখন তিনি ঘোষণা করলেন বাংলা স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে, সারা পৃথিবী কিন্তু এটা শুনলো। একজন তৎকালীন অখ্যাত জিয়া, কেউ নাম শুনেনি হয়তো এইভাবে, তার মুখ থেকে যখন স্বাধীনতার ঘোষণা আসলো পুরো জাতি তখন আপনার অমিত তেজ সাহস নিয়ে স্বাধীনতা দাবিয়ে পড়লো। এবং আমি এই সংক্রান্ত ব্যাপারে পিছনে একটু ফিরতে চাই, আপনার ইতিহাসের অন্য একটা চ্যাপ্টারে নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে আমরা অনেকেই বলি অখ্যাত মেজর জিয়া, কিন্তু তিনি কখনো ছিলেন না। কারণ 71-এর 7 বছর আগে 1975 সালে যখন পাক ভারত যুদ্ধ শুরু হয় 65 সালে, তখন কিন্তু আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা বাঙালি সেনাদের 300 থেকে 500 জওয়ান নিয়ে করাচিমুখী 17টি আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন ভারতের অত্যাধুনিক অস্ত্রের মুখে। এবং অনেক পাকিস্তানি সমন্বয়কেরা কিন্তু যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়ার রেকর্ড ছিল, ইতিহাস ছিল। জিয়াউর রহমান কিন্তু তখন একজন জুনিয়র কমান্ডার হিসাবে, বাঙালি অফিসার হিসাবে 300 থেকে 500 সৈন্য নিয়ে আপনার কারাকুরাম সম্ভবত ওই জায়গাটা লাহোরের কাছাকাছি, ওই জায়গায় দাঁড়িয়ে উপর্যুপরি ইন্ডিয়ার 17টি আক্রমণ প্রতিহত করে করাচিমুখী যে আগ্রাসন সেটাকে প্রতিহত করছিলেন। এই যে উনি বারবার ত্রাতার ভূমিকায় এলেন এবং আপনি উল্লেখ করেছেন আপনার বক্তব্যে যে 7ই নভেম্বরের যে ঘটনা, 3 নভেম্বর উনি অন্তরীণ হলেন এবং ওই সময়ও তিনি কিন্তু ওনাকে মেরে ফেলতে পারত। উনি মুক্তিযুদ্ধের সময়ও তো উনি শহীদ হতে পারতেন। অর্থাৎ ওনার যে দেশপ্রেম এবং জীবন বাজি রেখে উনি যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে তিনি 7 নভেম্বরে যখন এই সময় নেতৃত্ব দিলেন, বিভক্ত বাংলাদেশের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করলেন এবং আপনার কথার মধ্যে দিয়ে যেটা আসলো, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের যে শুভ সূচনা করলেন এবং আমাদের যে একটা নতুন আইডেন্টিটি দিলেন। আপনি পার্বত্য চট্টগ্রামের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব আছেন। এই যে নতুন জাতীয়তাবাদের যে কনসেপ্ট তিনি উপহার দিলেন, তার মাধ্যমে কিভাবে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করলেন একটু বলবেন? জি, আমি শুরুতেই ওনাকে বলেছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশপ্রেম দুটি অলমোস্ট সমার্থক শব্দ বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। এবার আমি সেকেন্ড পার্টে ওনার আরও 2টা বৈশিষ্ট্যের কথা বলি, যেটাকে উনি যে বললেন যে এরকম মহানায়ক, উনি রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে কিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অনন্য জিয়া হিসেবে রূপান্তরিত হলেন। এই 2টি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রনায়ক হিসেবে ওনার বিচক্ষণতা এবং দূরদর্শিতা, দেশপ্রেমের পাশাপাশি। উনি যখন জনগণ এবং সিপাহী জনতা মিলে যখন ওনাকে একটা ভঙ্গুর অবস্থায় এবং বাংলাদেশকে অলমোস্ট তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছিল, ওই অবস্থায় যখন একটা দেশের দায়িত্ব উনি নিলেন, উনি প্রথম যে কাজটা করলেন এটা হলো জাতিকে ঐক্যবদ্ধ করা। এবং শুধু পার্বত্য চট্টগ্রাম বলে না, পুরো দেশটাই কিন্তু তখন খুবই একটা অস্থিতিশীলতার মধ্যে ছিল, একটা মানে বিশৃঙ্খল অবস্থায় ছিল। ওই জায়গার থেকে উনি প্রথমে দেশটাকে সবাইকে ঐক্যবদ্ধ করলেন। উনি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উনি ডেভেলপ করলেন, এটাকে উন্নত করলেন। উনি প্রথম মিডল ইস্টে কাজ শুরু করলেন, আমাদের যে শ্রম রপ্তানি। আমি যে শুরুতে একটা কথা বলেছি, অর্থনৈতিক মুক্তি বা স্বাধীনতা কে দিয়েছে বাংলাদেশে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কীভাবে? এখনও বাংলাদেশের অর্থনীতি যেটা তৃণমূল
আমরা মেরুদণ্ড যেটা বলি বা ব্যাকবোন যেটা বলি, এগ্রিকালচার, আরএমজি এক্সপোর্ট প্রসিডস, আর হলো শ্রম রপ্তানি, এই তিনোটাই কিন্তু ডেভেলপ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি আমাদের ইরি বোরো মানে একই জমিতে বারবার ফসল ফলানোর এটা উনি শুরু করলেন। একই সাথে উনি আমাদেরকে খাল খনন করার মাধ্যমে ওইটা ফ্যাসিলিটেট করলেন এবং রিসার্চ সেন্টার ডেভেলপ করলেন। একই সাথে উনি কিন্তু আমাদের মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, অর্থাৎ শ্রম রপ্তানি উনি শুরু করলেন। এবং ওনার আমলে কিন্তু প্রথম আমাদের যে আরএমজি সেক্টর বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটার উপর আমাদের রেভিনিউ এখন অনেকাংশেই নির্ভরশীল, এটাও কিন্তু ওনার সময় করা। তার মানে এখন পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতার 71 থেকে নিয়ে আজকে 2026 পর্যন্ত, বা ওনার শাসন আমল যদি আমরা ধরে নেই, ওনার শাসন আমল থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এত উন্নতি হয়েছে, এত অগ্রগতি হয়েছে। এখনও কিন্তু আমাদের ইকোনমিক ব্যাকবোন বা আমাদের ইকোনমিক ফ্রিডম যতটুকু আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের কৃষি, শ্রম রপ্তানি এবং আরএমজি এক্সপোর্ট। এই তিনোটির প্রবক্তা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এবার আমি বলেছি কূটনৈতিক মুক্তি কিভাবে। বাংলাদেশ 71 থেকে 75 পর্যন্ত একটি দেশের অলমোস্ট কররাজ্য হিসেবেই পরিচালিত হয়েছে, এটা আমরা স্বীকার করি আর না করি, ইতিহাস এটা সাক্ষী দেয়। এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের শাসনভার গ্রহণ করলেন, উনি অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, সমমর্যাদার ভিত্তিতে উনি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক দুয়ারটা উন্মুক্ত করে দিলেন এবং উনি নিজেই যোগাযোগ শুরু করলেন। এমন একটা ছোট দেশের, তৎকালীন সময় খুব ভঙ্গুর দেশ, এই দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে উনি কিন্তু অনেক দেশে পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজও করেছেন। উনি বিভিন্ন যুদ্ধে উনি সমঝোতার দায়িত্ব পালন করেছেন, উনি ইরাক ইরান যুদ্ধে, এবং সফলভাবে করেছেন। এবং ডক্টর আহমদ সেকেতুরে, যিনি গিনির প্রেসিডেন্ট ছিলেন, তাকে নিয়ে উনি ইরানিয়ার যুদ্ধবন্ধের জন্য কয়েকবার মিশনে গেছেন। তা আমি এটাই বললাম যে ওনার মতো দূরদর্শী এবং বিচক্ষণ নেতা বাংলাদেশ হয়তো বহুদিন পরে আবার এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাঝে এটা খুঁজে পেয়েছে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু অনেক দিন যাবৎ এরকম দেশপ্রেমিক বিচক্ষণ দূরদর্শী নেতা ছিল না। আমি আরেকটা বললাম পলিটিক্যাল ফ্রিডম। 75-এর আগে পর্যন্ত আপনি জানেন পুরো বাংলাদেশের সকল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। এই স্বাধীনতা, মহান স্বাধীনতার ঘোষক, আজকে যার স্মৃতিচারণ করতে আমরা এখানে বসেছি, সে মহানায়ক, উনিই কিন্তু আবার বাংলাদেশে বহুদলীয় গণের প্রবর্তন করলেন। আমাদের মন্ত্রী মহোদয়ের কথায় যেটা ফিরে আসলো যে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন একদলীয় শাসন থেকে। একই সময় আমরা জানি যে 1975 সালের সেই 25শে জানুয়ারি শুধুমাত্র একদলীয় শাসন না, সংবাদপত্রের স্বাধীনতার উপরও হস্তক্ষেপ করা হয়েছিল। সবগুলো পত্রপত্রিকা বন্ধ করে মাত্র 4টি পত্রিকাকেই রাখা হয়েছিল তখন। আপনি একজন সাংবাদিকের জায়গা থেকে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন আবার এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন এবং এই স্বাধীন যে সাংবাদিকতা, যেই বারটা ছিল, যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, সে জায়গায় তিনি আবার সব কিছুকে উন্মুক্ত করে দিলেন। আপনি একজন সাংবাদিক হিসেবে এই বিষয়টাকে কীভাবে দেখবেন? 25 জানুয়ারি আমাদের সংবিধানের যেটা 4th সংশোধনের মাধ্যমে তিনি অনেকগুলো কাজ করেছিলেন। তৎকালীন আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হওয়া থেকে শুরু করে আপনার সারা জীবনের জন্য রাষ্ট্রপতি হওয়া, তারপর আপনার 4টি সংবাদপত্র রেখে, ইত্তেফাক, দৈনিক বাংলা, টাইমস, বিচিত্রা, 4টি পত্রিকা রেখে আপনার সবগুলো পত্রিকা বন্ধ করে দেওয়া, এই ধরনের অনেকগুলো কাজ তিনি করেছিলেন। অ্যাকচুয়ালি আপনার 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1975-এর 15ই আগস্টের পর পরিবর্তনের আগ পর্যন্ত বাংলাদেশ আপনার খুন, অরাজকতা, নৈরাজ্য, দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, আপনার এই যে একটা অসহনীয়, একটা ব্রেথ স্টেকিং, একটা সাফোকেটিং একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতেছিল। এ সময় আপনার তার পরিবারের সদস্যদের আপনার কল্পকাহিনী থেকে শুরু করে এগুলো সবাই জানেন। এই অবস্থার মধ্যে উনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কী করবেন এখন তখন চিন্তা করলেন মানুষের বাকস্বাধীনতা হরণ করে বোধহয় পরিস্থিতি কন্ট্রোল করা যাবে। আপনার দুর্ভিক্ষ থেকে শুরু করে সব কিছু নিয়ে যখন দেখলো যে সীমিত লেভেলের সমালোচনা তিনি সহ্য করতে পারছিলেন না, তখন কিন্তু আপনার এই 25 সংশোধনের মাধ্যমে জাতির উপর একটা গিলুটিন তিনি চাপিয়ে দিয়েছিলেন। তো উনি মনে করছিলেন বোধহয় এইভাবেই বোধহয় সম্ভব। শেষ পর্যন্ত ইতিহাস প্রমাণ করেছে এভাবে আসলে সম্ভব না।
কারণ আপনি গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক মুক্তি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মানুষকে স্বপ্নাক্রান্ত করে আমরা আপনার 23 বছরের পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করলাম, সেই স্বাধীনতা অর্জনের 4 বছরের মধ্যে আপনি সেই জাতিরই গলাটি বিতরবেন, এই জাতি সেটা মানবে না। সুতরাং পট পরিবর্তন হলো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যিনি স্বাধীনতা ঘোষণা করলেন, যিনি স্বাধীনতায় যুদ্ধ করলেন, নেতৃত্ব দিলেন, তার হাত ধরে আমরা আবার প্রকৃত স্বাধীনতার স্বাদ পাওয়া শুরু করলাম। এবং তিনি আমরা যারা ইতিহাসের ছাত্র, আপনি তো নিজেই রাজনীতি বিজ্ঞানের শিক্ষক, আপনি ভালো করে জানার কথা, আপনার তৎকালীন আধিপত্যবাদীর শক্তির সমর্থনে মেজর জেনারেল খালেদ মোশাররফ যে কুটা করেছিলেন 3 নভেম্বর, 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সত্যিকার তো কোনো সরকার ছিল না। ওই সময় খালেদ মোশাররফের নির্দেশেই কিন্তু এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন রাত 1টার দিকে ডিনারে ফিরছিলেন, ওনার সস্ত্রীক, ওনার স্ত্রী সহ, আমাদের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া সহ। রাত 2টার দিকে দরজায় কড়া নাড়ল এবং ওনাকে বলা হলো যে আপনি গৃহবন্দী এখন থেকে। এই ফাঁকে আমি একটু বলো আর কি, 3 নভেম্বরের 3 নভেম্বরের যে আপনার হত্যাকাণ্ড, আপনার 2 নভেম্বরের যে হত্যাকাণ্ড, আপনার জেল হত্যাকাণ্ড, 4 নভেম্বরের যে হত্যাকাণ্ড, ওই সময় 7 নভেম্বর 3 থেকে 7 নভেম্বর পর্যন্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গৃহবন্দী ছিলেন। কিন্তু আজকে যারা চক্রান্তকারী, যারা ইতিহাস বিকৃতিকারী, স্বাধীনতার ইতিহাস বিকৃতিকারী, তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নানানভাবে দোষারোপ করতে চেষ্টা করেন জেল হত্যাকাণ্ডের ব্যাপারে। তখন ওনাকেও তো হত্যা করতে পারতো, যাই হোক, এখন আপনার সিপাহী জনতা এক পর্যায়ে 7 নভেম্বর আপনার খন্দকার মোস্তাককে শর্ত দেওয়া হয়েছিল যে যারা তৎকালীন 15ই আগস্টের যারা নায়ক, তাদেরকে করতে হবে, আপনার শাস্তি দিতে হবে, না হলে আপনাকে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে। খন্দকার মোশাররফ কিন্তু সেই সত্যটা মানেননি। না মানার পর এক পর্যায়ে তিনি কু করলেন, খালেদ মোশাররফ কু করলেন। কু করার পরে তার কন্ট্রোলে পুরো চলে গেল, জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হলো। 13 নম্বর কিন্তু আপনার তৎকালীন সিপাহীরা মিলে যে বিপ্লবটা করলেন, কাউন্টার কুটা করলেন, বিদ্রোহটা করলেন, এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা গৃহবন্দী থেকে মুক্ত করে তাকে কিন্তু তারা নেতা, সামরিক বাহিনীর পুরো কর্তৃত্ব তার হাতে ফিরিয়ে দিলেন এক পর্যায়ে। এরপরে প্রেসিডেন্ট সাহেব ক্ষমতা গ্রহণ করলেন। প্রেসিডেন্ট সাহেব যখন আপনার পুরো দেশটাকে একটা অস্থিরতা থেকে মুক্ত করতে পারছিলেন না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া দায়িত্ব নিলেন, কিন্তু প্রধান সামরিক আনসারের দায়িত্ব নিলেন এবং প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। এবং পরবর্তীতে তিনি হানা ভোটের মাধ্যমে জাতির বিশাল এক ম্যান্ডেট নিয়ে কিন্তু অফিসিয়ালি কিন্তু কনস্টিটিউশনালি তিনি কিন্তু প্রেসিডেন্টের পদ ইয়ে করলেন। এই সময় কিন্তু ধীরে ধীরে আপনার সবাই জানে পিপিআর, পলিটিক্যাল পার্টি রেগুলেশন, এই পিপিআরের মাধ্যমে কিন্তু সবগুলো রাজনৈতিক দলকে রাজনীতি মুক্ত করে দিয়ে তিনি কিন্তু ঘরোয়া রাজনীতির অনুমতি দিয়েছিলেন। যেই জায়গায় আমরা বিচরণ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব জায়গায় আসলে ওনার যে ভূমিকা আমরা স্মরণ করছি। আপনি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নির্বাচিত এমপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল নিজের হাতে গঠন করেছিলেন। আজকে তার এই শাহাদাত বার্ষিকী দিবসে আপনি এই দল যেভাবে তিনি স্বপ্ন দেখেছিলেন এবং সেই জায়গায় বাংলাদেশের মানুষের যে আশাকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের ক্ষেত্রে বর্তমানে ওনার সন্তান প্রধানমন্ত্রী আছেন, সেই স্বপ্ন পূরণ এবং এই বিএনপির মাধ্যমে কতটুকু আমরা কার্যকর করতে পারছি, এই বিষয়ে আপনার একটু মূল্যায়ন। আমি এই প্রশ্নের জবাব খুব সহজ, এবং আমি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর জেলা প্রশাসকদের সম্মেলন শেষে সমাপনী অনুষ্ঠানে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের একটা লাইনে আমার মনে হয় আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারে। উনি একটা পর্যায়ে জেলা প্রশাসকদেরকে আহ্বান করেছেন। উনি বলেছেন এভাবে, আমরা বলে থাকি জনগণ দেশের মালিক, তাই আমাদের নিশ্চিত করতে হবে জনগণ যখন আমাদের কাছে সেবা নিতে আসে তারা যেন সেটা ফিল করে। তাহলে এই ছোট বাক্যটির মধ্যেই আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, দেশের প্রতি কমিটমেন্ট পুরোটাই আপনি অনুধাবন করতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারম্যান, এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উনি বরাবরই দেশের কথা ভেবেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন। ওনার রাজনীতির মূল মন্ত্র আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মতোই, যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, মানে উনি অন্তরে ধারণ করেন।
উনি এটা বিশ্বাস করেন এবং ওনার পরিকল্পনা বলেন, ওনার প্ল্যান বলেন, ওনার গোল বলেন, একটাই, একটি স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের জনগণের জীবনমান আগে উন্নত হবে, যেখানে বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান আগে উন্নত হবে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধি। একটা রেইনবো নেশনের কথা প্রধানমন্ত্রী রেইনবো বলছেন। নেশনের এটা সেম কনসেপ্ট যেটা আমরা বারবার আমি বলেছি, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা এই রেইনবো নেশনের কনসেপ্টটা এই জন্য আমরা বলি, যেমন রংধনুটা 7 রঙের সম্মিলনেই সুন্দর লাগে। আপনি যদি একটা একটা রং আলাদা করে ফেলেন তাহলে কিন্তু সৌন্দর্যটা থাকে না। সো এইটা হচ্ছে আবার আমাদের যে পুনরায় বাংলাদেশি জাতীয়তাবাদ আপডেটেড ভাষায় পাশে। এটাকে আবার একটু ওইভাবে মানুষকে বোঝানো। আমার কথা হচ্ছে যে মানুষকে এটা অর্থাৎ বোঝানো সবাইকে একসাথে যে নিয়ে সবাইকে, পুরো দেশ করা। বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশের সৌন্দর্যটা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে পারে। এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, কোর কনসেপ্ট। বাংলাদেশি ন্যাশনালিজম, আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জিনিসটাকেই হয়তো ভিন্নভাবে, একটু আরও প্রাসঙ্গিকভাবে এই যুগ উপযোগী করে উপস্থাপনাই হচ্ছে আমাদের রেইনবো নেশনের কনসেপ্ট, যেখানে শুধু আমাদের বিভিন্ন ধর্ম বর্ণগোত্র মানুষ তো আছেই, বিভিন্ন নিগোষ্ঠীয় যারা আছে, আমরা সবাইকে সকলে নিয়ে। যেন ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গড়তে পারি। অ্যাগেন, যেটা আমি 3টি শব্দে বলেছি, সবার আগে বাংলাদেশ। দ্যাট ইজ আওয়ার কনসেপ্ট, দ্যাট ইজ আওয়ার গোল, দ্যাট ইজ আওয়ার ডেস্টিনেশন। আমরা আলোচনা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছে আবার আসছি এবং সংক্ষিপ্তভাবে একদম জানতে চাইব, আমাদের তরুণ প্রজন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার আদর্শকে অনুসরণ করার ক্ষেত্রে তারা, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন আদর্শ তরুণদের জন্য আদর্শ হিসেবে, অনুকরণের আদর্শ হিসেবে হতে পারে? বাংলাদেশের এমন কোনো সেক্টর, এমন কোনো এলাকা পাবেন না যেখানে জিয়াউর রহমানের পবিত্র হাতের স্পর্শ পড়েনি। এমন কোনো সেক্টর পাবেন না, এমন কোনো এলাকা পাবেন না। আমি শুধু ঢাকা ইউনিভার্সিটিতে জিয়াউর রহমানের সফরের ওই স্মৃতিটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। একজন সামরিক প্রশাসক, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, পূর্ণাঙ্গ প্রটোকল উনি নেননি। সাথে মিলিটারি আছেন, পুলিশ আছেন, অনেকগুলো সিকিউরিটির ডিজিএফআই আছে, সবাই আছেন। তাকে এক পর্যায়ে তার গাড়ির সামনে কিন্তু ছাত্ররা শুয়ে পড়েছিল, প্রতিবাদীরা অনেকে প্রতিবাদ করেছিলেন। এক পর্যায়ে উনি রক্তাক্ত হয়েছেন ইটের আঘাতে, কিন্তু উনি এভাবে হাত দিয়ে প্রত্যেককে বলছিলেন না, কিচ্ছু করা যাবে না। সেই সময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা করেছিলেন এবং তাদের উদ্দেশ্যে আপনার দেশপ্রেমের কথা বলেছিলেন, শিক্ষার কথা বলেছিলেন, উন্নয়নের কথা বলেছিলেন। ঢাকা ইউনিভার্সিটির শত শত ছাত্র বিমোহিত হয়ে দেখলেন একজন প্রেসিডেন্টের উপর আঘাতের পরও তিনি কিন্তু প্রতিবাদের পরিবর্তে, প্রতিরোধের পরিবর্তে, ছাত্রদের উপর প্রত্যাঘাতের পরিবর্তে উনি কিন্তু সুন্দর কথা বলে ছাত্রদেরকে আপনার বিমোহিত করার চেষ্টা করছেন। আমাদের আলোচকবৃন্দের আলোচনা আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরতে পরতে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। 1981 সালে 30শে মে তিনি শাহাদাত বরণ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা ওনার বিধিহাত তার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং আজকের এই তরুণ প্রজন্ম, আজকে যারা রাজনীতি করছে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যারা নতুন দিনের স্বপ্ন গুনছি, তাদের জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের আলোচনায় আজকে দুজন অতিথি ছিলেন। আপনাদের দুজনকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।